স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছি আমি প্রিমা জামান। প্রথমবারের মতো $30 বিলিয়ন ছাড়ালো দেশের রপ্তানি আয়। গেল অর্থ বছরে রপ্তানি আয় বেড়েছে 11.5%। শুধু তৈরি পোশাক খাতেই তা প্রায় 14 ভাগ। রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও রপ্তানি আয়ের এই ধারাকে ইতিবাচক বলছেন ব্যবসায়ীরা। আজ আমরা আলোচনা করব রপ্তানি আয় নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিজিএমইএ এর সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, এবং আরও আছেন বিআইডিএস এর সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর নাজনীন আহমেদ। তবে আজকের আলোচনায় যাওয়ার আগে রপ্তানি আয় নিয়ে আমাদের একটি প্রতিবেদন রয়েছে, সেই প্রতিবেদনটি দেখব। গেল অর্থ বছরের প্রায় অর্ধেকটা সময় জুড়ে রাজনৈতিক অস্থিরতা থাকলেও বছর শেষে $30 বিলিয়ন ছাড়ালো দেশের রপ্তানি আয়। এর আগে 2005-06 অর্থ বছরে দেশের রপ্তানি আয় $10 বিলিয়ন ছাড়ায়, আর $20 বিলিয়ন উন্নীত হয় 2010-11 অর্থ বছরে। গেল 5 বছরের রপ্তানি আয়ের প্রবৃদ্ধিতে উঠানামা থাকলেও ইতিবাচক ছিল মোট রপ্তানি আয়। গত অর্থ বছরে 11.65% প্রবৃদ্ধি নিয়ে মোট রপ্তানি আয় এসেছে $30.18 বিলিয়ন। এটা আমাদের অনেক বড় অর্জন। গত বছরে আমাদের ছিল 27,027, এর আগের বছরে ছিল 24,301, এর আগের বছরে ছিল 22,928। সুতরাং এবার যদি 30,000 মিলিয়ন আমরা ছাড়িয়ে যাই, ডেফিনেটলি এটা একটা মাইল ফলক হবে। এটাকে আমরা অবশ্যই একটা সন্তোষজনক প্রোগ্রেস বলবো। গত অর্থ বছরে পোশাক খাত থেকে এসেছে প্রায় $24 বিলিয়ন রপ্তানি আয়। আগের অর্থ বছরের তুলনায় তা প্রায় 14 ভাগ বেশি। এছাড়া ইতিবাচক ছিল হিমায়িত খাদ্য, চা ও চামড়াজাত পণ্যের রপ্তানি। তবে নেতিবাচক ধারায় ছিল পাট ও পাটজাত পণ্যের রপ্তানি। অবকাঠামো সহ বিভিন্ন সমস্যা দূর করা গেলে রপ্তানি আয় আরও বাড়ানো সম্ভব বলছেন ব্যবসায়ীরা। বাংলাদেশের কন্টেক্সটে যদি আমাদের যে পলিসি সাপোর্ট, ইউটিলিটি সাপোর্ট অ্যান্ড আদার সাপোর্টগুলো যদি ঠিক থাকে এবং ব্যাংক ইন্টারেস্ট রেটটা যদি একটা সহনীয় পর্যায়ে থাকে, তাহলে আমি বিশ্বাস করি যে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ইজ ভেরি ইজি টু অ্যাচিভ করা সম্ভব। এটাকে রপ্তানি বৃদ্ধির ধারাবাহিকতায় চলতি অর্থ বছরের জন্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে $33 বিলিয়ন বেশি। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রপ্তানি আয় নিয়ে আমরা প্রতিবেদনটি দেখলাম। জনাব আনোয়ারুল আলম এবং ডক্টর নাজনীন, আপনারা কেমন আছেন? জি ভালো আছি, থ্যাংক ইউ। আমি শুরুতেই জনাব আলমের কাছে জানতে চাইবো, আমরা যেটা দেখছি প্রথমবারের মতো $30 বিলিয়ন ছাড়ালো আমাদের রপ্তানি আয়। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে 5 ভাগের মধ্যে 4 ভাগই আপনার শুধুমাত্র তৈরি পোশাক খাতে। তো এই খাতকে ঘিরে আমাদের এত বড় সাফল্য, এবং পাশাপাশি একটু জানতে চাইবো রাজনৈতিক অস্থিরতাও ছিল এবং আমরা কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলাম, সব মিলিয়ে আপনার কি মন্তব্য? ধন্যবাদ। এটা নিঃসন্দেহে আমি মনে করি যে এটা বাংলাদেশের সরকারের জন্য, এই সেক্টরের মানুষের জন্য, জনগণের জন্য এটা একটা সুসংবাদ যে $30 বিলিয়ন আমরা ছাড়িয়েছি, মানে এত ক্রাইসিস থাকা সত্ত্বেও। এবং এক্সপোর্ট টোটালি ডিপেন্ড করে হলো বাংলাদেশের ভাবমূর্তির উপর বিদেশে। বাংলাদেশের যদি পলিটিক্যাল অবস্থা যদি আমরা চিন্তা করি, আমরা গত বছরেও দেখেছি যে পলিটিক্যাল খুব আনস্টেবিলিটি ছিল, এবং এই বছরও এই যে সরকার, বর্তমান সরকার, তার রিকগনিশন নিয়েও কিন্তু অনেক কথা, কিন্তু এক চাপ আছেই। সো তারপর এবং এগুলি থাকা সত্ত্বেও যখন এক্সপোর্ট গ্রো করে, তার মানে নিঃসন্দেহে এটা আমি মনে করি যে বাংলাদেশের যে এন্টারপ্রেনার এবং বাংলাদেশের যে শ্রমিক ভাই বোন, এদের সবারই কিন্তু ক্রেডিট, এবং এটা দেশের জনগণেরও কিন্তু ক্রেডিট যে এটা আমরা সবাই মিলে সামহাও রাদার হ্যান্ডেল করতে পেরেছি। তবে আমরা 81% খালি গার্মেন্টস সেক্টর কন্ট্রিবিউট করছে এবার এক্সপোর্টে, 81%, 24.5 বিলিয়ন। এবং আরেকটা যদি আমরা দেখি উদীয়মান, সেটা হলো যে লেদার সেক্টর ইজ কামিং 4.5%। সো এই দুইটা মিলে, ইভেন আমি যদি টেক্সটাইল মানে টেরি টাওয়াল আনি আর হোম টেক্সটাইল আনি, তাহলে গার্মেন্টস সেক্টর কিন্তু 84, মানে দুইটা মিলে দুইটা খাতে 90% কিন্তু হয়ে যাচ্ছে অলমোস্ট। সো এই গ্রোথটা আমি মনে করি যে কন্টিনিউ করা নেক্সট ইয়ারে সম্ভব হবে, খুব একটা বেশি ডিফিকাল্ট হওয়ার কথা না। তবে কিছু জিনিস কিন্তু নির্ভর করে। এটা আপনি দেখেন রানা প্লাজার পরে
গার্মেন্টস সেক্টরে যেই কতগুলি খরচ চলে আসছে, আমি বলি ইন্টারন্যাশনাল বিশ্বব্যাপী, যে বাংলাদেশের সেফটি সিকিউরিটি ইজ এ বিগ থ্রেট, এবং এটাকে কেন্দ্র করে আপনার একর্ড এবং অ্যালায়েন্স, একর্ড হলো ইউরোপিয়ান যে বায়াররা, তাদের একটা প্ল্যাটফর্ম, তারা সেফটি সিকিউরিটি নিয়ে কিন্তু ইন্সপেকশন করছে বিল্ডিংগুলি। আর ওদিকে একর্ড হলো আমেরিকান, আর ওদিকে আইএলও, রেস্ট অফ দ্য যে ফ্যাক্টরিগুলি আছে। কারণ একর্ড আর অ্যালায়েন্স প্রায় ২,৫০০ মতন ফ্যাক্টরি কভার করছে এবং বাদ বাকিগুলি আইএলও করছে। এই জায়গায় যে ইন্সপেকশন হচ্ছে সেটা মোটামুটি কিন্তু স্যাটিসফ্যাক্টরি, বাট একর্ডের যে পদক্ষেপ এবং ওদের যে মেন্টালিটি, ইভেন অ্যালায়েন্সের যে সেটা কিন্তু উদ্বিগ্ন করারই অনেক রকম কারণ রয়ে গেছে, যে প্রতিবেদনগুলো যারা তারা দিয়েছেন, এবং সেখানে মনে হচ্ছে যে এজেন্ডা ইজ এ ডিফারেন্ট। আজকে দেখেন সেফটি সিকিউরিটি নিয়ে বিল্ডিংগুলি যেগুলি দেখা হচ্ছে, অলমোস্ট লাইক 98% সেফটি নিয়ে কিন্তু কোনো কথা আসছে না। যদিও একর্ড বাংলাদেশের সেফটি সিকিউরিটি যেই মেজার, সেটার সাথে কিন্তু তারা একমত না, এবং তার কারণে তারা 20টার মতন ইন্ডাস্ট্রিকে ক্রিটিক্যাল হিসাবে ট্রিট করেছে। বাট ওরা এগুলির সাথে যে জিনিসগুলিকে সম্পৃক্ত করার চেষ্টা করছে, সেই জিনিসগুলি আমি মনে করি সেই এজেন্ডাটা ইজ এ টিপিক্যাল ক্রিটিক্যাল এজেন্ডা, সেটা হলো ট্রেড ইউনিয়নের জিনিস। ওরা ওই জিনিসটাকে কিন্তু বেশি করে আনার চেষ্টা করছে, এবং সেই জায়গায় আমি মনে করি কিছু জিনিস আছে যে চলমান, সেটা যেতেই পারে, বাট সেফটি নিয়ে সেফটির জায়গায় থাকাটাই কিন্তু উচিত, এবং তাহলে কনফিউশন অনলি দেয়ার, এবং সেই ক্ষেত্রে ইন্ডাস্ট্রি এটাকে হ্যান্ডেল করতে পারবে। আর যদি সেটা না হয় তাহলে ইন্ডাস্ট্রি হ্যান্ডেল করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। ধন্যবাদ জনাব আনোয়ার আলম। ডক্টর নাজনীন, আপনার কাছে জানতে চাইবো যে বিষয়টি আনোয়ার আলম পারভেজ বলছিলেন যে যেই লক্ষ্যমাত্রা আমাদের আছে এবং আগামীতেও আমরা হয়তো এটা অর্জন সম্ভব হবে, আপনার কি মনে হচ্ছে যে 2014-15 অর্থ বছরে হয়তো এই ক্ষেত্রে 33 থেকে 34 বিলিয়ন ডলার পর্যন্ত লক্ষ্যমাত্রা ধরা হবে? আপনার কি মনে হচ্ছে এখানে আমরা কতটুকু সাফল্য অর্জন করতে সম্ভব হবে? এখন পর্যন্ত যে ট্রেন্ডটা বা যেভাবে চলছে তাতে খুব সমস্যা হওয়ার কথা না, যেটা পারভেজ ভাই বলছিলেন। কিন্তু উনি যেটা বলছিলেন যে একটু লং টার্মে কি হবে, এবং সেটাতে দুটো বিষয়, একটা হচ্ছে গার্মেন্টসের টিকে থাকা বা গার্মেন্টস এইভাবে যে প্রবৃদ্ধি অর্জন করছে সেই প্রবৃদ্ধি ধরে রাখা, পাশাপাশি হচ্ছে যে অন্য সেক্টরগুলোও গ্রো করা। কারণ আমরা জানি যে গার্মেন্টসের ভিতরেও অনেক ডাইভার্সিফিকেশন সম্ভব। গার্মেন্টস বললে কিন্তু একটা প্রোডাক্ট না, অনেক ধরনের প্রোডাক্ট, কিন্তু সেখানেও পারভেজ ভাই একমত হবেন যে সেখানেও কিন্তু আমাদের অনেক ভ্যারাইটি না, যদিও আমরা খুব সীমিত মাত্রায় ভ্যারাইটি বাড়ানোর চেষ্টা করছি, কাজে সেই জায়গায় একটা চ্যালেঞ্জ আছে। পাশাপাশি হচ্ছে অন্য প্রোডাক্টগুলো, কারণ আপনি একটা সেক্টরের উপরে বেশি নির্ভরশীলতা হলে যেটা হয় যে অনেক সময় আছে যে এই সেক্টরকে ঘিরে, উনি যেমন কিছু আশঙ্কার কথা বলছেন, সেই আশঙ্কাগুলোর মধ্য দিয়ে যদি এই সেক্টরটা ক্ষতিগ্রস্ত হয় বা সেক্টরটার প্রবৃদ্ধিটা হ্রাস পায়, তখন হঠাৎ করে আরেকটা সেক্টর কিন্তু গ্রো করে না, সেটার জন্য একটা সময় দিতে হয়, এবং সেই সময় কিন্তু কর্মসংস্থানের একটা সমস্যা হতে পারে। এবং সেক্ষেত্রে আজকে আমরা স্ট্যাটিস্টিক্সেও দেখলাম যে পোশাক শিল্প এবং চামড়া এরা এই দুটো ছাড়া অন্যদের কিন্তু প্রবৃদ্ধিটা অত বেশি না, এবং পাট এবং পাটজাত শিল্পের নেতিবাচক দেখলাম, অর্থাৎ প্রবৃদ্ধি হয়নি, কমে গেছে। এই জায়গাগুলোতে একটু মনোযোগ দেওয়া দরকার, কারণ আমরা যখন 34 বিলিয়ন কেন, আমরা আগামীতে আরো বেশি এক্সপোর্ট করতে চাই, আমরা মধ্য আয়ের দেশে যেতে চাই, এবং সেখানে আমরা অনেক এক্সপোর্ট করব, এবং সেখানে অন্য শিল্পগুলো প্রবৃদ্ধি হতে হবে। এবং পাটের একটা নতুন ধরনের সম্ভাবনা আমরা জানি বেশ কত বছর ধরে হয়েছে যে পরিবেশগত কারণে পাটের প্রোডাক্টগুলোর ডিমান্ড বেড়েছে, কিন্তু সেটার সাথে আমাদের যে পাট খাতটার যে আধুনিকায়ন সেটা কিন্তু হয় না। এবং পাট একটা সিজনাল প্রোডাক্ট, কিন্তু এটা সারা বছর ধরে হয় না, একটা সময় হয়, ওই সময় এটা কালেক্ট করে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের বিভিন্ন জায়গায় পাটের জন্য প্রচুর জলাশয় দরকার, যেখানে পাটগুলো, সেটার উপরে কিন্তু পাটের কোয়ালিটি নির্ভর করে। তো আপনি যখন ইন্টারন্যাশনাল মার্কেট ধরতে যাবেন, কোয়ালিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমাদের কিন্তু ভূমির পরিমাণ কম হয়, আমাদের পপুলেশন বাড়ায়, শিল্প খাতের বাড়ায়, ওইসব জায়গাতে কিন্তু সমস্যাগুলো আছে। এবং সেক্ষেত্রে অল্টারনেটিভ কিভাবে প্রক্রিয়াজাত করা যায়, টেকনোলজির কি পরিবর্তন হওয়া যায়, সেই জায়গাতে কিন্তু ইনোভেশন হয়নি, বা সেই টেকনোলজিগুলো আমরা দেখছি না। সেটা না হলে, এবং পাশাপাশি যদি পারভেজ ভাইয়ের যে আশঙ্কা সেটা হয় যে পোশাক খাতের প্রবৃদ্ধি থ্রেটেন্ড হলো আর অন্য খাত প্রবৃদ্ধি হলো না, তাহলে হয়তো এক বছরে আমার সমস্যা হবে না, কিন্তু এর পরে কিন্তু 4, 5, 6 বছর পরে কিন্তু আমরা সমস্যা
ফেস করতে পারি, এবং তখন হঠাৎ করে আমি কিন্তু সমস্যা সমাধান করতে পারবো না। সো আমাকে এখন থেকে ফোরকাস্ট করতে হবে যে আজকে আমার পোশাক শিল্প যে বিষয়গুলোর উপর নির্ভর করে এখানে এসেছে, আগামীতে আমি প্রবৃদ্ধি যদি ধরে রাখতে চাই, পাশাপাশি অন্য খাতগুলোকে এগিয়ে নিতে চাই, আমি এখন অ্যালায়েন্সের আর অ্যাকর্ডের কোন কথাগুলো শুনবো, কোন কথাগুলো শুনবো না, ট্রেড ইউনিয়নের চেহারাটা ওদের যারা যেরকম বলছে ওই চেহারা আমি দিব, নাকি আমার দেশের মতো করে অ্যাডাপ্ট করে আমি একটা ট্রেড ইউনিয়নের চেহারা দিব। সবকিছু আমরা কিন্তু স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্টে এই ওয়ার্ল্ড ব্যাংক, IMF এদের অনেক কথা শুনে বহু বছর পরে আমরা বুঝতে পেরেছি যে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্টে যা বলে দিল দিয়েই ট্রেড লিবারালাইজেশন করলেই সেটা ভালো হয় না, আমাদেরকে আমাদের মতো করে করতে হবে, সেই জায়গাটা কিন্তু মনোযোগ দেওয়া দরকার। ধন্যবাদ ডক্টর নাজনীন। জি, আমি এখানে যে জিনিসটা আবার অ্যাড করতে চাই, খুব নাইসলি কিন্তু নাজনীন মেনশন করেছে যে আসলে আমরা কিন্তু নির্ভরশীল হয়ে যাচ্ছি গার্মেন্টস এবং টেক্সটাইলের উপর। আপনি যদি খেয়াল করেন, আমি কেন কথাটা আনলাম যে অলমোস্ট লাইক 89% গার্মেন্টস আর লেদার সেক্টরে হয়ে যাচ্ছে এবং পাদুকার শিল্প। আসলে বাংলাদেশ অলরেডি স্বাধীন হওয়ার পরে 71 আর আজকে হলো 2014, আমরা কিন্তু অলমোস্ট 34 বছর না 43 বছরে পৌঁছে গেছে। আমাদের ইকোনমির যদি দেখি, আমরা ইকোনমিক গ্রোথটা প্র্যাকটিক্যালি লাস্ট 20-25 বছর ধরে হচ্ছে, 30 বছর ধরে, এবং গ্রোথ স্ট্যাবল লাস্ট 12 ইয়ার্স, 14 বছর না, প্রায় 14 বছর, 6%। এখন ইটস এ হাই টাইম ফর আস যে আমরা এখন আর এই ধরনের ইন্ডাস্ট্রির উপর কিন্তু বেস করা উচিত না। আমাদের এখন চলে যাওয়া উচিত যে আস্তে আস্তে মেশিনারি, ইলেকট্রনিক্স, বিগ ইন্ডাস্ট্রিগুলি, কেমিক্যাল ইন্ডাস্ট্রি, এগুলি। আজকে যদি আমরা পৃথিবী যেটা দেখি, ইকোনমির সাইকেলটাই কিন্তু তাই। ফার্স্ট ফেজে হলো টেক্সটাইল আসে, গার্মেন্টস আসে, এই ধরনের ইন্ডাস্ট্রিগুলি যেখানে লেস ইনভেস্টমেন্ট, মোর এমপ্লয়মেন্ট ক্রিয়েট হয়। আমরা ওই জায়গাটা কিন্তু স্টাবলিশ করেছি। এখন ইটস এ টাইম যে আমাদের ওই জায়গায় যেতে হবে। আজকে যে 30 থেকে 33, আমার কাছে কিন্তু দুঃখ লাগে যে আমরা 30 কে 33 কেন চিন্তা করি, কেন আমি, বিকজ আমার ক্যাপাসিটি আছে, পটেনশিয়ালিটি আছে 30 কে আমি 45-এ যাওয়ার, এবং সেটাকে আমরা ক্যাশ করতে পারছি না। সেটার জন্য আমাদের আসলে সেই প্রিপারেশনগুলি কিন্তু নেওয়া দরকার। কি দরকার? এডুকেশন সিস্টেম। আজকে এডুকেশন সিস্টেম উই হ্যাভ টু বি চেঞ্জ লিটল বিট। এই জন্য যে আমরা আজকের থেকে নেক্সট 10 ইয়ার্সে কোন ধরনের ইন্ডাস্ট্রিতে আসতে চাই, সেই ধরনের ইন্ডাস্ট্রিকে বেস করে আমার এডুকেশন সিস্টেমকে চেঞ্জ করতে হবে। আমাদের এত ইউনিভার্সিটি দরকার নাই, আমাদের এখন টেকনিক্যাল এবং ভোকেশনাল ইনস্টিটিউট চলে যাওয়া উচিত। আমি এই চেঞ্জগুলো নিয়ে আপনার সাথে আরো আলাপ করব, আমাদের একটা বিরতির সময় এসেছে। থ্যাংক ইউ। আলোচনা এই পর্যায়ে বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে, আমাদের সাথেই থাকবেন। আপনারা দেখছেন খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা আলোচনা করছি রপ্তানি আইন নিয়ে, আলোচনায় আবারও ফিরছি। জনাব পারভেজ, আপনি বিরতির আগে বলছিলেন বিভিন্ন চেঞ্জের কথা লং টার্মে। দেখেন, গার্মেন্টস অ্যানাদার 15-20 বছর থাকবে, গ্রোথ হয়তো 15-20 বছর করে যাবে, গ্রোথ আমরা মেনটেন করতে পারবো। লেদারও কিন্তু একই জিনিস হবে, বাট এরপরে কি এবং কাদেরকে নিয়ে আমরা কাজ করছি, এবং আমার ইকোনমিকে যদি গ্রো করতে হয় তাহলে আমাকে কিন্তু এখন হেভি ইন্ডাস্ট্রিতে আসতে হবে। তার মানেটা হলো আমার যে জনসংখ্যা, এগুলি কিন্তু ওইভাবে রেডি করতে হবে, এবং রেডি করতে গেলে আমাকে আমার এডুকেশন সিস্টেম চেঞ্জ করতে হবে। আজকে আমার ডিপ্লোমার দিকে অনেক অ্যাটেনশন দিতে হবে, টেকনিক্যাল ইনস্টিটিউট দিকে অ্যাটেনশন দিতে হবে, বিকজ উই নিড দ্য হেভি ইন্ডাস্ট্রি, উই নিড কেমিক্যাল ইন্ডাস্ট্রি, উই নিড মেশিনারি ইন্ডাস্ট্রি। এখন সেই অনুযায়ী যদি আমার ইনফ্রাস্ট্রাকচার না রেডি হয়, তাহলে আমি কিন্তু সেই ধরনের ইন্ডাস্ট্রিগুলি কিন্তু ডেভেলপ করতে পারবো না। সো বাংলাদেশের এখন উচিত হিউম্যান রিসোর্স মিনিস্ট্রি করে ফেলানো, যে আজকের থেকে 10 বছর আমরা কোন ধরনের ইন্ডাস্ট্রিগুলি চাচ্ছি, কোন ধরনের ইন্ডাস্ট্রি আসতে হবে, এবং সেটার উপর বেস করে কোন কোন কোর্সগুলি আমাদের এখানে ইন্ট্রোডিউস করা উচিত, টেকনিক্যাল, ভোকেশনাল, এবং যাতে করে এটা আমরা ক্যাটারিং করতে পারি। এবং এই এত বিবিএ, এমবিএ, এত মাস্টার্স আমার কিন্তু দরকার নেই। ম্যানেজার কিন্তু আপনার একটা দরকার, এবং ওয়ার্কিং ফোর্স কিন্তু ইউ নিড এ 50 মেবি সুপারভাইজার, 5000 ইউ নিড এ ওয়ার্কার। সো ওদেরকে আমরা ওইভাবে কিন্তু ডেভেলপ করে নিয়ে আসতে হবে, এবং সেটা যদি করতে হয় আমাদের আরো একটা কাজ করতে হবে, সেটা আমাদের মাইন্ডসেট ভাঙতে হবে। বিকজ আজকে টেক্সটাইলে আমি দেখছি যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাস, দে আর ড্রয়িং 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, কিন্তু আমাকে যদি বলা হয় আমি আমার বোন বিয়ে কিন্তু দিব না, কিন্তু
হ্যাঁ, ওর আমি আমার মেয়েকে দিব না। সো উই হ্যাভ টু ব্রেক দিস মেন্টালিটি। কারণ আজকে যদি জার্মান দেখি, জার্মানি কিন্তু 82-85% টেকনিক্যাল ইনস্টিটিউট করে কিন্তু ওরা আসছে। ওয়ার্ল্ড ব্যাংকের লোকের সাথে আমরা বসি, বাংলাদেশ সরকারও যে বসে, কয়জন ইউনিভার্সিটি গ্রাজুয়েট, হাউ মেনি অফ দেম? ইউ ক্যানট ফাইন্ড ইট, ভেরি লিটল। সো আমি মনে করি যে আমাদের মাইন্ডসেটটা ভেঙে নেওয়া আসুক। তারপরে হলো যে শিওরলি ইনফ্রাস্ট্রাকচারের কোনো বিকল্প নাই। যদি এখন ঢাকা চিটাগং হাইওয়ে 4 লাইন হইতে যদি 12 বছর লাগে, এবং এনার্জিকে আপনি, আমার মনে হয় যে এটাকে এনার্জি পলিসিটা একদম ক্লিয়ার হয়ে যাবে, আদৌ এটা পাওয়া যাবে কি যাবে না। কারণ বাংলাদেশে আসলে সস্তা হলো গ্যাস। গ্যাস যদি না পাওয়া যায়, অনেকে মনে করে হিউম্যান রিসোর্স বোধে বাংলাদেশে সস্তা। নো, ইটস এ রং। প্রোডাক্টিভিটির সাথে কম্পেয়ার করলে আমাদের হিউম্যান রিসোর্স কিন্তু ইজ ভেরি এক্সপেন্সিভ। রাদার এনার্জি ইজ দ্য অনলি সেক্টর যেখানে আমরা এনার্জি সস্তা বলে কিন্তু আমরা ইন্ডাস্ট্রিগুলি চালাতে পারতেছি। এই এনার্জি পলিসিটাকে কিন্তু ক্লিয়ার করে ফেলতে, এবং এনার্জি কিন্তু সাপ্লাই দিতে হবে, এবং দেন শিওরলি ডেমোক্রেসি হ্যাজ টু প্রিভেল। এবং এইটা, এই মেসেজটা যদি ক্লিয়ার না করতে পারি, আই থিঙ্ক ইট উইল বি ডিফিকাল্ট ফর আস ফর দ্য কামিং ইয়ার্স। ডক্টর নাজনীন, যে কথাটি আনোয়ার আলম পারভেজ বলছিলেন, আপনি কতটুকু একমত এই ক্ষেত্রে? এবং ট্রেড ইউনিয়নের কথা উনি কিন্তু বলেছেন, সেই ক্ষেত্রে কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে? ওনার সাথে দ্বিমত করার তো কোনো কারণ নাই, বিকজ আমার ইকোনমিকে ডাইভার্সিফাই করতে হবে, আমার এক্সপোর্টকে বাড়বে যখন আমার প্রবৃদ্ধি হচ্ছে, প্রবৃদ্ধি চাই আমি, প্রবৃদ্ধির একটা উপাদান হচ্ছে আমার রপ্তানি আয়, এবং রপ্তানি আয়কে আমার বাড়াতে হবে। উনি যেটা বলতে চেষ্টা করছেন যে সেটার একটা লং টার্ম প্ল্যানিং, এবং আমরা ডাইভার্সিফিকেশন বলে গলা শুকায় ফেলি, কিন্তু আমরা ডাইভার্সিফিকেশনের জন্য যে সাপোর্টিং যে অ্যাটেম্পটগুলো নেওয়া দরকার সেখানে আমরা নেই, এবং সেখানে এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমার লোকবল কীরকম, আপনি দেখেন যে আমরা বলি শিক্ষিত বেকারের চাকরি নাই। আপনি যদি আবার পারভেজ ভাইকে জিজ্ঞেস করেন, উনি বলবে আমি একটা ভালো অ্যাকাউন্টেন্ট পাই না, আমি একজন ভালো আমি একজন ইঞ্জিনিয়ার পাই না ভালো। এবং সেখানে উনি কেন পান না, মানে সেই কোয়ালিটিটা কিন্তু আমরা তৈরি করতে পারছি না। তা আমি এখন অনেক কোয়ান্টিটির লোক তৈরি করছি, আমি এক গাদা এমবিএ তৈরি করছি, কিন্তু আমি কোয়ালিটি দিতে পারছি না। আমি আগাছার মতো ইউনিভার্সিটি করে ফেলছি, কিন্তু সেখান থেকে পাশ করে কোনো রকম ম্যানেজারিয়াল ক্যাপাসিটি নাই। এটার তো কোনো মানে হয় না, এটা রিসোর্সেসের বিরাট অপচয়। এবং ওই বাচ্চাগুলো বুঝতে পারছে না, সে যখন চাকরিতে যায় তখন সে বুঝে যে সে কিছু পারে না, এবং সে তখন চিন্তা করে 2 বছর এমবিএ না করে আমি কোথাও যদি টেকনিক্যাল এডুকেশন নিতাম, কোথাও আমি অ্যাপ্রেন্টিস হিসেবে কাজ করতাম, আমার এতদিনে অনেকখানি আমি এগিয়ে যেতাম। সেই জায়গাগুলোতে একটা লং টার্ম প্ল্যানিং দরকার, এবং পাশাপাশি আমাদের অন্য খাতগুলোকে আমরা উৎসাহিত করার অনেক রকম পলিসি নিয়েছি। সেই পলিসিগুলোর মধ্যে একটা যোগসূত্র, উনি হয়তো বলছেন যে একটা হিউম্যান রিসোর্স মিনিস্ট্রি, কিন্তু আমার কথা হচ্ছে যে ইভেন কারেন্ট আমি মিনিস্ট্রি নাও তৈরি করি, কারণ এডুকেশন মিনিস্ট্রির আন্ডারে কিন্তু আমরা স্কিল ডেভেলপমেন্টের অনেক বড় বড় পরিকল্পনা সরকারের আছে, পলিসি নিয়েছি, কিন্তু সেই স্কিল ডেভেলপমেন্টগুলো টার্গেটেড কিনা। আমি কি উইমেন এন্টারপ্রেনার বললেই খালি বুটিক দেওয়া আর পার্লার দেওয়া বুঝবো কিনা, আমি কি অন্য কোনো জায়গায় নিব কিনা, আমি কি এটা চিন্তা করতে পারি কিনা যে এখন সার্ভিস ইন্ডাস্ট্রির মধ্যে কল সেন্টারগুলো সেই অনেক ভালো এগুচ্ছে বিভিন্ন দেশে, এবং সেইখানে তৈরি করতে হলে ছেলে মেয়েদের ভালো ইংরেজি জানতে হবে, কারণ অল ইউ কমিউনিকেট আপনাকে ভালো ইংলিশ জানতে হবে, এবং সেখানে এটা ইংলিশ জানা মানে আমার দেশের প্রতি ভালোবাসার কমতি হয়ে যাচ্ছে তা না। সো এই যুগের সাথে তাল মিলিয়ে যদি পলিসি নেন, অল হি ইজ ট্রাইং টু সে, এবং আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই জিনিসগুলো একটা আরেকটা থেকে বিচ্ছিন্ন না। আপনি যদি ইস্ট এশিয়ান কান্ট্রিগুলোর যে প্রবৃদ্ধি হয়েছে, সেই কোরিয়া, তাইওয়ান, এদের ইতিহাস যদি আপনি দেখেন, আপনি দেখবেন যে তারা কিন্তু যখন ইন্ডাস্ট্রি গ্রো করেছে, তার পাশাপাশি হিউম্যান রিসোর্স কি হবে, ইন্ডাস্ট্রির সাথে ম্যাচ করছে কিনা সেইটার দিকে তাদের পলিসি চেঞ্জ করেছে, ল্যান্ডের পলিসি চেঞ্জ করেছে। কারণ আগাছার মতো ইন্ডাস্ট্রি হয়ে ওনাদেরও লাভ হয় না, সরকারের লাভ হয় না, মানুষের দুর্ভোগ বাড়ে। তারা প্ল্যান করে কোথায় ইন্ডাস্ট্রি হবে, কোথায় জোন হবে সেটা করেছে। এই প্ল্যানগুলো না হলে আমরা মধ্য আয়ের দেশে যাব করে মহা উৎসাহে এগোচ্ছি, কিন্তু মধ্য আয়ের দেশে আপনি কি নিয়ে যাবেন, কোন ডিসিপ্লিন নিয়ে যাবেন, তখন কিন্তু ওই যে ট্রেড ইউনিয়নের কথা বললেন, উন্নত দেশ এসে তাদের দেশে যেরকম ট্রেড ইউনিয়ন সে আমাকে এখানে করতে বলছে। আই এম নট ট্রাইং টু সে যে ট্রেড ইউনিয়নের দরকার নাই, কিন্তু আমরা যদি ওই চিন্তা ভাবনা না করে, আমরা যদি আমাদের বুঝতে হবে আমাদের শ্রমিকদের শিক্ষার যোগ্যতা কতটুকু, তাদের মাইন্ডসেট কতটুকু, আমাদের পলিটিক্যাল ইতিহাস আমাদেরকে কি বলছে, আমরা গণতন্ত্র আছে কিন্তু সেই গণতন্ত্রের বহিঃপ্রকাশ কতটা হচ্ছে, কিভাবে হচ্ছে, এই জিনিসগুলো চিন্তা না করে পদক্ষেপ নিলে আমরা এমনটাই প্রত্যাশা করব ডক্টর নাজনীন এবং আনোয়ার আলম পারভেজ, যাতে নীতি নির্ধারকের এই জায়গাগুলো চিন্তা করবেন, এই জায়গাগুলোতে চেঞ্জ আসে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতিঝিলে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।